আজ আমি আবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সরল সুদ কষার উপর কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান কীভাবে খুব সহজে করতে হয় সেই নিয়ে আলোচনা করছি। এর আগের ভিডিওতে আমি ওই সরল সুদ কষার কয়েকটা অঙ্ক করেছিলাম এবং আজকে আবার আর কয়েকটা অঙ্ক করবো। আশা করি এই অঙ্ক কয়েকটা তোমরা যদি গ্রিপে রাখতে পারো তাহলে মাধ্যমিক পরীক্ষার সরল সুদ কষার অঙ্ক পারবে। বোর্ডে একটা অঙ্ক লেখা আছে, দেখো। এটা তোমাদের মাধ্যমিক বইয়ের যে বোর্ডের যে বই পেজ নাম্বার 46-এ 13 নম্বর অঙ্ক। কী লেখা আছে? 7 বছরের সুদাসল 7,100 টাকা আর 4 বছরের সুদাসল 6,200 টাকা। তাহলে কি বার করতে বলছে? বার করতে বলেছে আসল মানে পি সমান কত আর সুদের হার আর সমান কত, এই দুটো বার করতে বলছে। তা আমি আগেই বলেছি যে তোমাদের কোশ্চেনে এই যে সূত্রটা আছে পি আর টি বলতে 100i, এখানে তিনটা জিনিস অজ্ঞাত আছে। এই তিনটা জিনিসের মধ্যে তিনটা তো চারটা, পি আর টি আই, চারটার মধ্যে তিনটে দেওয়া থাকবে, আরেকটা বার করতে হবে। তিনটা সরাসরি দেওয়া থাকতে পারে বা ইনডাইরেক্টলি দেওয়া থাকতে পারে। তা আমাদের বার করতে, আর কি বার করতে হবে এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেয়। এবার এখানে যদি বিয়োগ করি 7 বছরের সুদাসল থেকে 4 বছরের সুদাসল বিয়োগ করলে থাকবে 3 বছরের সুদ। 3 বছরের সুদ হবে, বিয়োগ করলে হবে 900 টাকা। 900 টাকা। তাহলে এখানে আছে 4 বছরের সুদ কত হবে? 4 বছরের সুদ হবে 900 ভাগ 3 গুণন 4, তার মানে 1200 টাকা। 1200 টাকা এটা হবে 4 বছরের সুদ। আর তার 4 বছরের সুদ আসল কত আছে? 4 বছরের সুদ আসল 6,200 টাকা। 6,200 টাকা, তাই তো? 4 বছরের সুদ আসল 6,200 টাকা। তার থেকে যদি আমি এই সুদ বাদ দিই, সুদ থেকে বিয়োগ করে দিই, 4 বছরের সুদ কত? 1200 টাকা। তাহলে কি পাবো? শুধু আসল পাবো। আসল 5,000 টাকা। 5,000 টাকা। তাহলে আমি যে একটা লিখে রেখেছিলাম পি সমান কত, তো পি সমান একটা আসল, এখানে আমরা এটা 5,000 টাকা পেয়ে গেলাম। 5,000 টাকা পেয়ে গেলাম। এবার সুদের হার, সুদের হার এই সূত্র থেকে তাহলে কী বার করতে হবে? সুদের হার মানে আর। তাহলে আর সমান কী হবে? আর সমান হবে, দেখো, 100 ইন্টু আই বাই পি গুণন টি। পি গুণন টি। এখানে 100 আই কত আছে? 4 বছরের সুদ 1200 টাকা। পি কত আছে? 5,000। আর টি, এ দেখো, টি তো 4 বছরের 4। এবার থেকে যদি আমরা কাটাকাটি করি, প্রথমে এই 2 শূন্য গেল, 2 শূন্য গেলে এখানে শূন্য গেল, 120, 4 দিয়ে কাটলে 30, 5 30। তাহলে সুদের হার হলো 6%। তো উত্তরটা কি হবে? দুটো আমাদের বলতেছিল, আসল কত? আসল হলো 5,000 টাকা আর সুদের হার 6%। আশা করি বুঝতে পেরেছ। আমি এবার অন্য আরেকটা অঙ্ক করি, সেটা তোমাদের বইয়ের পেজ নাম্বার 14। পেজ নাম্বার 14, সরি, পেজ নাম্বার 46, 14 নম্বর অঙ্ক। পেজ নাম্বার 46-এ 14 নম্বর অঙ্ক।
অঙ্কটা কি আছে আমি একটু পড়ছি। অঙ্কটা আছে, একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান। তাহলে ব্যাংক থেকে কত ফেরত পাওয়া গেল? কারণ পশুপতি ঘোষ ব্যাংকে টাকা রেখেছিল 2360 টাকা, আর পোস্ট অফিস থেকে পাওয়া গেল 2480 টাকা। তো এই অঙ্কটা যেটা যে সুদ কষার সূত্র ছাড়া আমরা এমনি করতে পারি, সেটা কীভাবে দেখো, আসল কত আছে? আসল আছে 2000 টাকা, 2000 টাকা। ব্যাংকে সুদাসল আর পোস্ট অফিসে সুদাসল। ব্যাংকের সুদাসল কত ছিল? ব্যাংকের সুদাসল ছিল 2360 টাকা, 2360 টাকা। আর পোস্ট অফিসে ছিল 2480 টাকা, 2480 টাকা। এখান থেকে যদি আমি এই আসলটা বাদ দিয়ে দিই, আসলটা যদি আমি বাদ দিই, তাহলে কি পাবো? এখান থেকে 2000 টাকা বাদ দিলে 360 টাকা, এখান থেকে 2000 টাকা বাদ দিলে 480 টাকা। ঠিক আছে? এবার দেখো, যেহেতু আসলটা ধ্রুবক, তাহলে সুদের হারের সাথে মোট সুদের কি সম্পর্ক হবে? বলতে পারবে? সুদের হারের সাথে মোট সুদের কি সম্পর্ক হবে? সরল সম্পর্ক, অর্থাৎ সমানুপাতিক। ব্যাংকের এটা সুদ যদি আমি R1 ধরি, তাহলে R1/R2 এটা অনুপাত, তাহলে কি হবে? 360/480। ঠিক আছে? কি বলেছিলাম যে সুদের হারের এবং মোট সুদ সমানুপাত হবে। কেন? যেহেতু আসল এবং সময় ধ্রুবক আছে। এবার এই দুটো লঘিষ্ঠ রূপে কী হবে? 12 দিয়ে কাটলে 3, 12 দিয়ে কাটলে 4, 3/4। R1 is to R2 সমান 3:4। R1টা হলো, ধরো আমি এখানে ব্যাংকের সুদের হার হলো R1, আর পোস্ট অফিসের সুদের হার R2। তাহলে ব্যাংক এবং পোস্ট অফিসের সুদের হারের অনুপাত বার করতে বলেছিল কোশ্চেনের, যে সুদের হারের অনুপাত কত? সুদের হারের অনুপাত হলো 3:4। আমরা যে গতানুগতিকভাবে যে সুদ কষার সূত্র দিয়ে অঙ্কটা না করে সরাসরি করা যায়, এতে সময়ও খুব কম লাগে, এবং MCQ কোশ্চেনে যদি এটা আসে, আমরা এগুলো ক্যালকুলেশন না করে একবারে আমরা বুঝে যাব 360 এবং 480 অনুপাত কত। এটা অনুপাত হবে 3:4। এটা গেল 14 নম্বর অঙ্ক। এবার আমি 19 নম্বর অঙ্কটা করছি। 19 নম্বর অঙ্কটা দেখো, বলছে যে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য 12% হার সুদে, সরল সুদের হারে 24,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর তিনি
বাড়ি ভাড়ার আয় থেকে এই ব্যাংকের টাকা সুদ শোধ করতে পারবে, সুদসহ শোধ করতে পারবে। এটা মূল কথাটা কি, যে ব্যাংক থেকে 12% হারে 2,40,000 টাকা ধার নিয়েছিল, সেই টাকাটা দিয়ে একটা বাড়ি বানালো এবং 1 বছর পর থেকে, বাড়ি তো সঙ্গে সঙ্গে হবে না, 1 বছর লাগবে, 1 বছর পর থেকে প্রতি মাসে, এখানে খেয়াল করবে, প্রতি মাসে 5,200 টাকা বাড়ি ভাড়া পাচ্ছেন। এবং তিনি এই বাড়ি ভাড়ার টাকা থেকেই যে ব্যাংকের যে সুদ সহ, আসল সহ সুদ, সেটা পরিশোধ করবে। সেটাই বলছে এটা করতে তার কত বছর সময় লাগবে। এবার দেখো, দুটো ব্যাপার আছে। একটা হলো যে তিনি ব্যাংক থেকে যে লোন নিলেন সেটা সুদে আসলে কত হলো, ব্যাংক থেকে লোন নিলেন সেটা সুদে আসলে কত হলো, আর বাড়ি ভাড়া কত পেলেন। ধরি কত বছর পরে বলছে, যে ধরি x বছর পরে সুদসহ আসল শোধ হবে, ধরা যাক x বছর পরে বাড়ি ভাড়া দিয়ে ব্যাংকের যে টাকা সুদ আসলে শোধ করতে পারবে। এই ব্যাংকের ক্ষেত্রে দেখো, পি 2,40,000 টাকা, 2,40,000 টাকা, টি আমরা কি ধরেছি, x বছর, x। তো সুদের হার কত দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে 12%, আর ইকুয়ালস টু 12%। তাহলে আমাকে কি বার করতে হবে, আমাকে বার করতে হবে সুদাসল, অর্থাৎ আই বার করতে হবে, তার সাথে যোগ করতে হবে। আই কত হবে, আই হবে কি P/100, এখানে পি গুণ, আবার লিখছি আমি, না লিখলে হতো T/100। এবার দেখো পি কত, px আর 12 টি, সরি px না, পি হলো 2,40,000, পি আর হলো 12 সময় x ডিভাইডেড বাই 100। তাহলে কি হলো, এবার যদি আমরা যেটাকে বলি কাটাকাটি, তাহলে এই 2টা শূন্য কাটা গেল, 2টা শূন্য কাটা গেল, এটা হলো 2400 গুণন 12 ইন্টু এক্স। এই গুণটা আমি এখন করবো না করলে হয়তো একটু সুবিধা হবে, পরে করব। এটা গেল, তো সুদাসল কত হবে, সুদাসল এর সাথে আরো 2,40,000 টাকা যোগ হবে, প্লাস 2400 ইন্টু 12 ইন্টু এক্স টাকা। আমরা কি করব, এখান থেকে 2,400 টাকা কমন নেব। তাহলে কি থাকবে, এখানে থাকবে 100, এখানে তো চলে গেল 12 গুণন এক্স টাকা। কেন গুণটা করলাম না, আশা করি বুঝতে পারছো। আমি এখানেও গুণটা করব না। তাহলে এটা কি হলো, সুদাসল, অর্থাৎ এই টাকাটা ব্যাংককে দিতে হবে। আর তিনি বাড়ি ভাড়া কত পাচ্ছেন, বাড়ি ভাড়া শোধ দেওয়ার 1 বছর পর, রোজ নয়, 1 বছর নয়, এত বছরে কত মাস, বাড়ি ভাড়া তো প্রতি মাসে আসবে, তাহলে সমান 12 গুণন এক্স মাইনাস 1 এত মাস। ঠিক আছে, এই এত মাসে তিনি কত বাড়ি ভাড়া পাবেন, বাড়ি ভাড়া পাবেন 12x 12 ইন্টু 12
ইন্টু 12, একে 12 ইন্টু এক্স মাইনাস 1। কেন 12 দিয়ে গুণ করলাম? কেন 12 মাসে 1 বছর। তাহলে তিনি বাড়ি ভাড়া পাচ্ছেন, সরি এর সাথে আরও গুণ হবে এক্স মাইনাস 1। বাড়ি ভাড়া কত করে? বাড়ি ভাড়া বই আছে 5200 টাকা, তাহলে গুণ হবে 5200 টাকা। তো এটা হলো বাড়ি ভাড়া, আর এটা হলো সুদাসন। এই টাকা ব্যাংকের দিতে, এই টাকাটা এটা সমান হবে, এ দুটো সমান হবে। তাহলে আমি তাই লিখি এবারে যে প্রশ্ন অনুসারে কি হবে, 5200 গুণন 12 এক্স মাইনাস 1 সমান সমান 2400 100 প্লাস 12 ইন্টু এক্স। কারণ এই বাড়ি ভাড়া দিয়ে তো ব্যাংকের টাকা শোধ করলো। এবার এটাকে আমরা সরল করব। তো সরল করার জন্য আমরা একটা কাজ করতে পারি, যে এখানে দেখো এই পাশাপাশি কাটাকাটি যায়, সেটা হয়তো অনেকের তো মনে হতে পারে যে না এটা ঠিক না। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এক্স মাইনাস 1 সমান সমান 2400 ইন্টু 100 যোগ 12 ইন্টু এক্স বাই 5200 ইন্টু 12। এবার এই 20 কাটা গেল, 12 দুগুণে 24 26। তাহলে কি পেলাম, এক্স মাইনাস 1 সমান সমান 100 প্লাস 12x বাই 26। এবার যদি ওখানে জায়গা কম আসে, আমি একটু স্টেপ জাম্প করছি, ক্রস গুণ করি, তাহলে কী হবে, এটার সাথে এটা গুণ করলে 26x মাইনাস 26 সমান সমান কী হবে, এ পাশে কী আছে 100 প্লাস 12x, 100 প্লাস 12x। এবার 12xকে যদি নিয়ে আসি, 26x মাইনাস 12x, এটার পাশে যোগ হলে 100, আর এটা যোগ হলে 126। আর এখান থেকে বিয়োগ হলে কী হবে, 14x থাকবে, 14x সমান সমান 126। এখান থেকে x সমান সমান কী হবে, 124 বাই 126, সরি এটা 126 বাই 14। এখন এই যে কাটাকাটি বা গুণগুলো সরলীকরণ যদি আমরা শর্টে করতে পারি নির্ভুলভাবে, সেটা ঠিক হবে। যেমন কত দিয়ে হবে, কি যদি আমি 4কে কত দিয়ে গুণ করলে 6 হয়, 4ও হতে পারে 9ও হতে পারে। 4 দিয়ে গুণ করলে হবে না, 9 দিয়ে গুণ করে দেখো, 4 9 36, 6 হাতে আসে 3, 9কে 9 তাহলে 12, তাহলে কত হলো 9 বার যাবে, 9। তাহলে 9 এক্স বার হলো 9। এক্সকে আমরা কী ধরছিলাম, কত বছর পর বাড়ি ভাড়া থেকে ব্যাংকের লোন শোধ হবে, তাহলে উত্তর কী হবে, 9 বছর। আশা করি বুঝতে পেরেছ। আমি আরেকটা অঙ্ক করছি, সেটা হলো পেজ নাম্বার ওই 47-এ আমাদের 20 নাম্বার অঙ্ক। পেজ নাম্বার 47-এ 20 নম্বর অঙ্ক। এখানে বলছে রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখলেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে।
ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তা আমরা তো বার করতে হবে প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। তা আমরা এখানে ধরো লিখলাম বড় মেয়ে আর দুটো ভাগ করে নিই, ছোট মেয়ে। বড় মেয়ের ক্ষেত্রে ধরুন এক্স টাকা, বড় মেয়ের ক্ষেত্রে ধরলাম আমি এক্স টাকা বা এক্স টাকা আসল পি সমান সমান এক্স টাকা। ছোট মেয়ের ক্ষেত্রে পি সমান সমান ওয়াই টাকা। এটা সমান কিন্তু 1,20,000 টাকা না। এবার বয়স, এখানে টি, বড় মেয়ের ক্ষেত্রে 18 বিয়োগ 8, কেন এখন বর্তমান বয়স তার 8 বছর, যখন 18 বছর বয়স হবে তখন চলবে, সমান সমান 10 বছর। ছোট মেয়ের টি 18 বিয়োগ 13, একটু ভুল হলো, 5 বছর। একটু এটা হবে ছোট মেয়ে আর এটা হবে বড় মেয়ে। ছোট মেয়ের বর্তমান বয়স হলো 8 বছর এবং বড় মেয়ের বর্তমান 13 বছর, এত বছর। সুদের হার আর সমান সমান 10%। এখানেও তো আর সমান সমান 10%। এবার দুই জায়গায় আমাকে সুদ বার করতে হবে, তাহলে আই সমান সমান কি হবে? আই সমান সমান পি আর টি বাই 100, এখানে পি আছে এক্স, টি 10 আর 10, 100 হলো ভাগ 100, তাহলে এই দুটো কাটা গেল, তাহলে আই সমান সমান হলো এক্স। এবার সুদাসল কি হবে? সুদাসল এ সমান সমান পি প্লাস আই, এখানে দেখো পি এক্স আইও এক্স, তাহলে কি হবে 2x। এবার বড় মেয়ের ক্ষেত্রে আই কি হবে? পি আর টি বাই 100, পি হলো ওয়াই, আর হলো 10, টি হলো 5/100। ঠিক আছে, পি আর টি বাই 100 সরল করে কি পাই? এটা 10 2 y/2, অ্যামাউন্ট কি হবে? y প্লাস y/2, তার মানে 3y/2, এত টাকা। বুঝতে পারছো না? কোনো অসুবিধা আছে? অসুবিধা থাকলে আমাকে বলবে কমেন্টসে। এবার বলছে যে এই দুজনেই কত করে পাবে? প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা। তাহলে এখানে কি হবে? 2x সমান সমান 1,20,000, 1,20,000, তাহলে এক্স হবে, একে 2 দিয়ে ভাগ করলে 1,20,000 ভাগ 2, তাহলে 60,000 টাকা। 60,000 টাকা। বড় মেয়ের জন্য কত টাকা লেগেছে? ছোট মেয়ের জন্য কত টাকা লিখেছিল? 60,000 টাকা। এবার বড় মেয়ের ক্ষেত্রে 3y/2, এটাও 1,20,000। তাহলে এখানে y সমান সমান কি হবে? এই 1,20,000 গুণ 2টা উপরে চলে যাবে, 3 নিচে, এখানে হবে 1,20,000
40,000 সমান সমান হবে 80,000। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাহলে বড় মেয়ের জন্য কত টাকা রেখেছিল? 80,000 টাকা। আর ছোট মেয়ের জন্য 1,20,000 টাকা। আর আমি আরেকটা অঙ্ক করছি, সেটা তোমাদের বইয়ের উদাহরণে আছে। তো আমি একটু অন্য উদাহরণে যেভাবে করা আছে সেটা থেকে আমি একটু অন্যভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো অঙ্কটা হলো 5% সরল সুদের হারে প্রতি মাসে 10,000 টাকা করে ব্যাংকে জমা রাখলে 6 মাসের সুদে আসলে কত হবে? একটা উদাহরণের অঙ্ক। উদাহরণে যেটা ওয়ার্কআউট করা আছে সেটা ছিল 5% সরল সুদের হারে প্রতি মাসে প্রথম দিনে ব্যাংকে 100 টাকা জমা করে রাখলে বছরের শেষে কত সমৃদ্ধিমূল কত হবে? এটা পেজ নাম্বার 45-এ দেখে নাও। আর যেটা নিজে করতে বলছে সেটা হলো 5% সরল সুদের হারে প্রতি মাসে 1,000 টাকা করে ব্যাংকে জমা রাখলে 6 মাসের সুদে আসলে কত হবে? তো প্রতি মাসে 1,000 টাকা করে জমা দেবে। ধরো জানুয়ারি মাসে 1,000 টাকা দিল, তো 6 মাসেতে ওই 1,000 টাকা 6 মাসে খাবে, তারপরের মাসেও 1,000 টাকা, ওই 1,000 টাকা 5 মাসে। তাহলে এইভাবে যে সময়টা এখানে পি কত? এখানে পি বলছে 1,000 টাকা। 1,000 টাকা সময় টি। প্রথম যেটা দেবে সেটা 6 মাস। প্রথম একটা 6 মাস, তারপরেরটা 5 মাস, তারপরেরটা 4 মাস, 2 মাস, এইভাবে এত টোটাল এত মাস। ঠিক আছে, বুঝতে পেরেছ? এইটা যোগ করলে কি হবে? এখন এটা যোগ করার এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যে ক্রমিক সংখ্যাগুলোর, ধরো 1 থেকে 1,000 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল কত বলেছিলাম। যে 1 থেকে 1,000, 1,000 গুণন 1,001/2, অর্থাৎ এখানে 6 পর্যন্ত আছে। 6 গুণন 6 7 7/2, তাহলে কি হবে? 21 মাস হবে, 21 মাস। তো এটাকে 21 মাস। এবার এটাকে যদি বছরে নেই তাহলে 21/12, এটা বছর হলো। তো কি পেলেন? পিটি। আর বলছে 5%, আর হলো 5%। তাহলে খুব বলছে যে সুদে আসলে কত হবে? তো আই বার করতে হবে। আই সমান সমান ওই PRT/100। পি 1,000, টি 21 × 12, আর 5, আর 5। এটাকে আমরা একটু শর্টে নিতে পারি, কাটাকাটি করলে 7/4। ঠিক আছে, দরকার নেই, এটি থাক বছর। তাহলে পি আর T/100, পি এত, আর 5, টি এত ইন্টু 100 হবে। এই 2 শূন্য গেল, 2 শূন্য গেল, 7, 3 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5, 2। এবার হলো উপরে কি থাকলো? 7 গুণন 5 গুণন 5/2। এই কিন্তু আমি একটা শর্ট নিয়ম বলছি ফার্স্ট ম্যাথামেটিক্সের। দেখো এই দুটো যদি গুণ করি 25,
25 গুণন 7, 7টা 25-এ কত হবে? 4টা 25 হবে 100 আর 3টা 25 হবে 75। তার মানে কি হবে? 175/2। এটা ভাগ করলে কত হবে? 87.50। তার মানে 87.50। আর আসল কত ছিল? 1000 টাকা। তাহলে সুদ আসল এই 1000 টাকার সাথে 8.7 যোগ করলে 87 পয়েন্ট, এটাই উত্তর। এটা উত্তর। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি এবং কোনো অঙ্ককেই ভয় পাবে না, ভাববেন যে আমি পারবো, তাহলে অঙ্কটা হবে। আর ভয় পেলে